জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী আছি। শুরু করছি 5টার পাঁচ। আর 5টার পাঁচ আমি শুরুতেই রেখে নেব বিজেপির দীপ্তাক্ষ যশ রয়েছেন আমাদের সঙ্গে, আর তৃণমূলের সম্রাট চক্রবর্তী আমাদের সঙ্গে থাকবেন। আর 5টার পাঁচে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই 30 দিনের বেশি সময় ধরে যদি কাউকে জেলবন্দি থাকতে হয়, তা প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, যে কোনো মুখ্যমন্ত্রী হোক, তার পথ চলে যাবে। এইটা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে উঠে চলছে, গত কয়েকদিন ধরেই চলছে, এবং বিরোধীরা অভিযোগ করছেন এটা স্রেফ রাজনৈতিক হাতিয়ার। বিরোধী যারা রয়েছে, বিরোধী রাজ্যে যেসব মুখ্যমন্ত্রী রয়েছেন, তাদের সরকার ফেলার ছক। এই নিয়ে অমিত শাহ বক্তব্য পেশ করেছেন আজকে নতুন করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে যখন জীবনকৃষ্ণ সাহার বিষয় সামনে আসছে, তার পালিয়ে যাওয়া, মোবাইল ছুঁড়ে ফেলা, এইসব বিষয় সামনে আসছে, তখন নতুন করে এই আলোচনা আরও প্রাসঙ্গিক হয় বই কি। আমি শুরুতেই দীপ্তাক্ষদার কাছে আসি, বিজেপির দীপ্তাক্ষদা, এই মানে সরকার ফেলার ছক, মানে বিরোধীদের মধ্যে অভিযোগ যে ধরা যাক আমি বিরোধী, আমি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা সাজানো মামলা আমার ওপরে আপনারা দেবেন, তারপরে 30 দিনের বেশি আটকে রেখে আমায় গদি ছাড়া করবেন। মধ্যে কথা হচ্ছে এই। আচ্ছা, একটা জিনিস বলো, ধরো আজকে আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি তিনি যদি জেলে যান, তৃণমূলের বাকি এমএলএরা নেই, তাহলে সেক্ষেত্রে সরকার কি করে পড়ে যাবে, আমাকে এটা একটু বুঝিয়ে বলুক তৃণমূলের লোকেরা। আজকে যদি ধরো হেমন্ত সোরেন, তিনি তো জেলে ছিলেন, তখন কি সেখানে হেমন্ত সোরেনের বাকি দল ছিল না? সেই সরকার কি পড়ে গেছিল? পড়ে তো যায়নি। কেজরিওয়াল তিনি জেলে ছিলেন এবং জেল থেকে সরকারটা চালানোর চেষ্টা করেছিলেন, যে জায়গা থেকে এই বিলের প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছে। সেখানে কি আপের সরকার পড়ে গেছিল? পড়ে যায়নি, আপ ভোটে হেরেছে। দেখুন, আজকে এরা ফিয়ার সাইকোসিসে ভুগছে, কারণ এই বিরোধী কেজরিওয়ালই তো বলছে আপনারা মিথ্যে মামলা দিয়ে জামিনে তিনি বাইরে আছেন। মিথ্যে মামলা তিনি তাহলে জামিন পেলেন না কেন? মনীষ সিসোদিয়া তার উপমুখ্যমন্ত্রী ছিলেন, বারে বারে গিয়ে আবেদন করেছেন, জামিন পাননি। পার্থ চট্টোপাধ্যায় কতবার আবেদন করেছেন, এই যাবৎ খালি একটি মামলায় গিয়ে তিনি এতদিন পরে অবশেষে জামিন পেয়েছেন। আজকে দেখুন, আজকে কোর্ট যখন তৃণমূলের পক্ষে রায় দেবে বা যে রায়টা রাজ্য সরকারের পক্ষে যাবে, তখন কোর্ট ভালো, আর রায় না গেলেই তখন কোর্ট খারাপ। এ তো হয় না। আজকে ভারতবর্ষের সংবিধান ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, আইন ব্যবস্থা আছে, সেগুলোর ওপরে ভরসা। এখানে তো প্রধানমন্ত্রী নিজেকেও ইনক্লুড করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকেও ইনক্লুড করেছেন। তাদের যদি সত্যিই সেরকম কোনো পরিকল্পনা থাকতো, যে বা সেরকম কোনো ছক থাকতো, তাহলে তো তারা নিজেদেরকে ইনক্লুড করতেন না। আমি এই জায়গা থেকেই সম্রাটদার কাছে যাব। সম্রাটদা, কি মনে হয় কিভাবে মানে রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে, মানে সম্ভাবনার পথ কোনটা, কিভাবে সরকার ফেলতে পারে বিজেপি এই আইনের অপপ্রয়োগ করে, যে অভিযোগ আপনারা করছেন? না, আমি প্রথমে যে কথাটা বলি, একজন রোগী ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার ভালো করে তাকে দেখলেন, দেখে বললেন যে ঠিক আছে, আপনি কালকে একবার আসবেন। তা পরের দিন রোগী যখন ডাক্তারের কাছে আবার গেলেন, ডাক্তার বললেন আমি সেরকম কিছু হয়নি, আপনি চিনি খাওয়াটা বন্ধ রাখবেন। তা রোগী ডাক্তারকে প্রশ্ন করেছিল যে এই কথাটা তো গতকালই বলতে পারতেন। তখন ডাক্তার যেটা উত্তর দিয়েছিলেন সেটা হচ্ছে, আমার ঘরে গতকাল কটা চিনির বস্তা ছিল, কালকে রাত্রেই সেগুলো সরিয়েছি, আজকে আপনাকে বললাম এই কারণে যে কালকে যদি আমার ঘরে চিনির বস্তাটা আপনি দেখতেন, আপনি বিশ্বাস করতেন না যে চিনি খাওয়াটা খারাপ। আমার প্রশ্ন হলো, এই নরেন্দ্র মোদী, অমিত শাহের সরকার এই আইন আনার ক্ষেত্রে, এই সংশোধনী আনার ক্ষেত্রে নৈতিকতা হারিয়েছেন। কারণ আমি প্রথমেই বলি যে এটা করতে গেলে যে 240 জন সাংসদ, তার মধ্যে বিজেপির 240 জন সাংসদের মধ্যে 94 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। 28 জন মন্ত্রী, 71 জন মন্ত্রিসভার মন্ত্রীদের মধ্যে 28 জন মন্ত্রীদের বিরুদ্ধে গুরুতর মামলা চলছে, তার মধ্যে 19 জন মন্ত্রীর বিরুদ্ধে অতি গুরুতর, সেক্ষেত্রে মৃত্যুর প্রচেষ্টা, অপহরণ এবং নারী নির্যাতন, নারী ধর্ষণের মামলা চলছে। তা 11 বছর ধরে নরেন্দ্র মোদী, অমিত শাহের সরকার কি করছিলেন? তারা 11 বছর প্রয়োজন উপলব্ধি করলেন না কেন? এই প্রশ্নটা প্রথমে আসছে। আমি একটা কথা বলি যে 2014 সালের আগে যিনি বলেছিলেন, দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি বলেছিলেন, নরেন্দ্র মোদী বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। কিন্তু এই কথাটা আমরা তখন বুঝতে পারিনি। কথাটা কি ছিল? না দেশের মধ্যে বসে খাওয়া যাবে না, পার্সেল করে বাইরে নিয়ে যাওয়া যাবে। তা সেক্ষেত্রে আমরা কি দেখলাম? ললিত মোদী, নীরব মোদী, মেহুল চোকসিরা দেশের সম্পদ বাইরে নিয়ে চলে গেল। তাহলে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তখন থেকেই থেকে গেল। আর আজকের দিনে যেখানে দাঁড়িয়ে হঠাৎ করে এই সংশোধনী আনা, সংবিধানের ক্ষেত্রে এই সংশোধনী আনার কথা তিনি বলছেন, তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থাকছে এই কারণে যে নরেন্দ্র মোদী ভারতবর্ষে নিজেকে অবিসংবাদিত সম্রাট বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।
তিনি আমাদের দেশকে একটা মধ্যযুগীয় বর্বরতার দিকে না নিয়ে না যাওয়ার না না চেষ্টা সম্রাটদা, এই আইনটাকে মধ্যযুগীয় বর্বরতা মনে হচ্ছে কেন? ঠিকই তো, যদি কেউ অ্যাকিউজড হন তাহলে তার গদি ছাড়তে অসুবিধে কোথায়? না না এক্ষেত্রে বলি যে যদি কেউ অ্যাকিউজড হন তার গদি ছাড়ার ক্ষেত্রে আইন কিন্তু ছিল। আমরা যদি 2013 সালে লিলি থমাস বনাম ভারত সরকারের আইন দেখি, যে আইনের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি লালু প্রসাদ যাদব বা জয়ললিতাকে পদত্যাগ করতে হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে 30 দিনটা কেন? আমরা জানি এই তদন্ত কারা করছে? ইডি করছে। ইডির 5,000 শেষ 10 বছরের পরিসংখ্যান আমি দিচ্ছি। এটা কতদিন হলে 5,800 আপনারা স্যাটিসফাই হতেন? আমি বলছি 5,892টার মধ্যে 8টার ক্ষেত্রে দোষী সাব্যস্ত করতে পেরেছে, যার শতাংশগত রেট হচ্ছে 0.13। আমি আরেকটা কথা বলি যে এই 11 বছর ধরে যে প্রক্রিয়াটা তৈরি করার চেষ্টা করলো, যে যাদেরকে আমরা দুর্নীতিগ্রস্ত বললাম তারা যদি আমাদের ওয়াশিং মেশিনে চলে আসে তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যাবে। 25 জনের বিরুদ্ধে ইডি যে তদন্ত শুরু করেছিল তার মধ্যে 23 জন যখন বিজেপিতে যোগদান করলো তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে গেল। এই লিস্টার থেকে আমি দেখি শুভেন্দু অধিকারী, মুকুল রায়, তাপস রায়, হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, কৃপাশঙ্কর সিং থেকে শুরু করে অশোক জওয়ান, আমি প্রফুল্ল প্যাটেলের কথা বলি, জ্যোতি বিদ্যার কথা বলি, রণিধর সিংয়ের কথা বলি, আমি অজিত পাওয়ারদের কথা বলি, হাসনান মুশরিফদের কথা বলি, জগন ভুজবলের কথা বলি, প্রতাপ সরনায়কের কথা বলি। এরা প্রত্যেকে যখন তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলো, এরা যখন বিজেপির ওয়াশিং মেশিনে নিজেদেরকে ধুয়ে দিল, তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে গেল। তার মানে পরিষ্কার ব্যাপারটা উদ্দেশ্য প্রণোদিত। আচ্ছা, আমি 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 সম্রাট একটা লম্বা লিস্ট দিলেন ওয়াশিং মেশিনে কারা কারা ধুয়ে সাদা হয়ে গেছে, কিন্তু এটাও তো ঠিক মানে দীপ্তাশদা, যদি এরকম হয়, ধরা যাক আমি জেলে গেলাম, 30 দিন থাকতে হলো, তারপর আমি জামিন পেলাম, আমি কিন্তু অ্যাকিউজড, আমি দোষী নয়। না না, তার আগেই আমার সরকার ফেলে দেওয়া, এটা তো বলতেই প্রশ্ন তুলতেই পারে যে না সরকার আবার একই ভুল করছেন। দেখুন, ওনাকে দীর্ঘ সময় বলতে দিয়েছেন, আশা করি আমি একটু বলার টাইম পাবো। প্রথম কথা, ডাক্তারের কাছে যে যাবেন, ডাক্তার যদি সন্দীপ ঘোষ হন তাহলে যাবেন না, খুব বিপদে পড়ে যাবেন। সেখানে চিনি খান আর না খান বিপদে পড়ে যাবেন, কারণ আপনার তৃণমূলের জমানায় তো সন্দীপ ঘোষের মতো ডাক্তাররাও হয়েছেন। দ্বিতীয় কথা, যে উনি বলছেন না ওয়াশিং মেশিন, আচ্ছা আজকে দেখা যাচ্ছে যদি এই আইনটা বলবৎ থাকতো, সব থেকে বেশি নেতামন্ত্রী তৃণমূলের তাদের পদ ছাড়তে হতো 5 জনকে, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায় থেকে। আজকে বলুন তো, কোন ওয়াশিং মেশিনের খোঁজে জীবনকৃষ্ণ সাহাকে বারবার পুকুরে নর্দমায় মোবাইল ছুঁড়ে ফেলতে হয়? কি ধোয়ার জন্য, কি ধুয়ে সাফ করতে চান তিনি? এর উত্তর হবে না। আজকে দেখুন, এখানে উনি একটা অভিযোগ করলেন। আজকে বলুন তো, সিবিআই এবং তারা নরেন্দ্র মোদীর নামে বহু 2002-এর দাঙ্গা, তারপরে আরও বিভিন্ন মামলা এনেছে। 2004 সাল থেকে 2014 সাল দীর্ঘ সময় তারা তদন্ত চালিয়েছে, কিচ্ছু প্রমাণ করতে পারেনি। খেয়াল করে দেখুন, 2012 সালে সিবিআই, এটাই তো প্রশ্ন, কিছুই প্রমাণ হয় না। এটাই তো প্রশ্ন তুলছে বিরোধীরা, কিছুই হয় না। 2012 সালে সিবিআইকে সুপ্রিম কোর্ট বলেছিল কেজেড প্যারেট, তখন এবং একের পর এক নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ এখনো তোলে বিরোধীরা। নরেন্দ্র মোদী কিন্তু সেই অভিযোগে সেখানে প্রত্যেকবার যতবার সিবিআই ডেকেছে, সিবিআই এর কাছে হাজিরা দিয়েছেন। তিনি পালিয়ে বেড়াননি, লুকিয়ে বেড়াননি, ভাইপোর মতো রক্ষা কবচ নেননি। আজকে দেখুন, একটা জিনিস তৃণমূলকে বুঝতে, আজকে আপনি আবারও বলুন যে আজকে মমতা ব্যানার্জি যদি জেলে চলে যান, অভিষেক ব্যানার্জি, তাহলে কি মমতা ভাবছেন এনারা যে মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জি একদম আউট করে দেবেন এবং অভিষেক ব্যানার্জি পুরো ক্ষমতা নিয়ে নেবেন? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য কোনো আইন আটকাবে তা তো হতে পারে না। আজকে আপনার দেখুন, আজকে দেখা যাচ্ছে এ রাজ্যে তৃণমূলের কি কি রয়েছে: নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, বাথরুমে দুর্নীতি, হসপিটালে দুর্নীতি, মানুষের মৃত্যুতে দুর্নীতি, মানুষের জন্মে দুর্নীতি, জনসংখ্যায় দুর্নীতি। যেই যাদের দুর্নীতির লম্বা লিস্ট, তারা আর ওয়াশিং মেশিন লিস্ট ইত্যাদির গল্প না বলাই ভালো। অপরদিকে বিরোধীরা, তারা একবার অভিযোগ এনেছে রাফাল, সেই অভিযোগ দাঁড়ায়নি, সেখানে বরং একজনকে ক্ষমা চাইতে হয়েছে। আচ্ছা, তৃণমূলের এক রাজ্যসভার সাংসদ আছেন সাকেত গোখলে, একমাত্র আমাদের দেশের রাজ্যসভার সাংসদ যিনি কিনা মাইনে পান না। কেন না, একটি মানহানির মামলায়, ভুয়ো অভিযোগ এনে মানহানির মামলায় হেরে গিয়ে তাকে 50 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে এবং তার পুরো মাইনের টাকাটা চলে যাচ্ছে সেই ক্ষতিপূরণে। এবং তৃণমূলের বাকি সাংসদরা, তারা নিজেদের মাইনে থেকে 2000 টাকা করে দিয়ে তাকে সংসার চালাতে হচ্ছে। এই হচ্ছে তৃণমূলের অবস্থা। সেই তৃণমূল জ্ঞান দিচ্ছে কি নিয়ে? এটা নৈতিকতা নিয়ে। আচ্ছা, খুব ভালো কথা, নৈতিকতা তখন কোথায় ছিল যখন 26,000 লোকের চাকরি চলে গেল? নৈতিকতা তখন কোথায় ছিল যখন অনুব্রত মণ্ডল পুলিশকে গালাগাল দেয়, তারপরেও পুলিশ অনুব্রত মণ্ডলকে ধরে না? নৈতিকতা তখন কোথায় থাকে যখন
দিবস বা ল কলেজে একটি মেয়েকে ধর্ষণ করা হয়, নৈতিকতা তখন কোথায় থাকে যখন আরজি করে একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়। নৈতিকতার জ্ঞান তৃণমূলের মুখে শুনবো না। তৃণমূল তারা চুরিতে এক্সপার্ট, তারা চৌর্য সাম্রাজ্য গড়ে তোলায় তারা বিশারদ, তারা সেই কথা বলবে এবং পার্সেল করে করে পাঠিয়ে দেওয়ার কথা বলছে। বিনয় মিশ্র নামে তৃণমূল যুবার এক জেনারেল সেক্রেটারি ছিলেন, সেই বিনয় মিশ্র আজকে কোথায় আছেন? তাকে কারা পার্সেল করে পাঠিয়েছে, কোথায় পার্সেল করে পাঠিয়েছে, কেন বিনয় মিশ্র আজকে দেশে নেই? তৃণমূলের না দীপ্ত আমার প্রশ্ন, আপনি যেমন জীবন কৃষ্ণের প্রসঙ্গ উঠলো, একজন বিধায়ক তিনি মানে বারবার অভিযুক্ত হন, তাকে ধরতে যায়, প্রথমে সিবিআই ধরতে যায়, সে পালিয়ে যায়, ফোন ছুড়ে ফেলে, আবার জামিন পায়, আবার একই কাজ করে। মুশকিল হচ্ছে এই জামিন, গ্রেফতার, ফোন ছুড়ে ফেলা, এই যে অনন্ত নাটক, এই যে অনন্ত বিষয়টা চলছে, দেখুন সাধারণ মানুষ কি মনে করবে? না দীপ্ত, সাধারণ মানুষ কি মনে করবে? সাধারণ মানুষ কি ভাববে? কি চলছে দেশের সংবিধানে? যেমন এই যে এত এত দুর্নীতির কথা আপনারা তৃণমূলের বিরুদ্ধে বলেন, কজনকে দোষী সাব্যস্ত করা গিয়েছে আমাকে বলুন তো? দোষী সাব্যস্ত করা, কে দোষী সাব্যস্ত হয়নি বলুন? পার্থ চ্যাটার্জি আজ অবধি জেল থেকে বেরোতে পেরেছেন, জেল থেকে আটকে রাখাটা বড় কথা না, দোষী সাব্যস্ত করা বড় কথা। কনক্লুশন করতে হবে তো, আজকে মামলা একটা দাড়ি টানতে হবে তো। কেন অভিষেক ব্যানার্জি সেই সারদা চলছে তো চলছে, কেন বারবার গিয়ে রাজ্য সরকার আদালতে স্টে চায়? কেন রাজ্য সরকার মামলা এগোতে চায় না? কেন বারবার আদালতে স্টে চায়? রাজ্য সরকারের যদি কিছুই লুকোনোর নেই, তৃণমূলের নেতাদের যদি কিছুই লুকোনোর নেই, কেন তারা বারবার গিয়ে আদালতে স্টে চান? কারণ তারা জানেন যে মামলা চললে, মামলা শুনানি হলে তার জেল হবে। আজকে বলুন পার্থ চট্টোপাধ্যায়, তিনি তো আজকে তাকে নাকি তৃণমূল ঘটা করে সাসপেন্ড করেছে, কেন তার বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি আজ অব্দি রাজ্য সরকার দেয়নি? তাহলে ডিলে কারা করাচ্ছে, দেরি কারা করাচ্ছে, লুকোতে কারা চাইছে? তৃণমূল। আচ্ছা সম্রাট, আমি উত্তর তো নেবো, কিন্তু আরেকটা প্রশ্ন সম্রাট দা, যদি আমি কোনো দোষী না করি, ওই গাঁজা কেস বা এই জাতীয় ছাড়া আমাকে একটা এত বড় মামলায় জড়িয়ে ফাঁসিয়ে দেওয়া যায়? যদি আমি কিছুই না করি, কিছু করলে তবে তো তার একটা রিয়াকশন হবে। দেখুন আমি এই প্রসঙ্গে একটা মানে অতি সম্প্রতি একটা উদাহরণ দিই। হেমন্ত সোরেন, তাকে অন্যায়ভাবে বন্দী করা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তিনি জামিন পান এবং মানুষের রায়ে তিনি জয়ী হন। যে প্রসঙ্গের কথা, জেল থেকে সরকার চালানোর কথা যেখানে বল দেওয়া হচ্ছে, সেটা অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গ টেনে বলা হচ্ছে। এবং আপনারা দেখবেন অরবিন্দ কেজরিওয়াল যে সময় বিজেপি তাদের প্ল্যান এ চালাচ্ছিল, অরবিন্দ কেজরিওয়ালের কেন্দ্রে 23,000 ভোট বেড়ে যায়, সেটা মানুষের রায়। আর অরবিন্দ কেজরিওয়াল হেরে গেলে সেটা চক্রান্ত। না আপনি বলুন না, মানুষের রায় আর অরবিন্দ কেজরিওয়াল হেরে গেলে সেটা চক্রান্ত? না সেটা মানুষের রায় তো, মানুষের রায় তো, বলতে দিন। আপনি বলুন মানুষের রায় তো, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল হেরে গেছে, এটা মানুষের রায় তো। শোনার অভ্যেস, আপনি উত্তর দেওয়ার অভ্যেস তৈরি করুন, আপনি উত্তর দেওয়ার অভ্যেস তৈরি করুন। আমি প্রথম কথা বলি, আপনি বলুন যে আমি একইভাবে বলি, সেটা আপনার মতে কি মানুষের রায় না নয়? বিজেপির কাছে নরেন্দ্র মোদী, অমিত শাহের কাছে 240টা কোনো সংখ্যা না, সংখ্যা। যারা 400 আসন নিয়ে ক্ষমতায় আসবার কথা বলেছিল, সংখ্যা সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। একদম সেই সংখ্যা। আরে আমি দেশবাসী, আমি ভারতবাসী, আমি ভাববো না। আপনারা কি বলেছেন জীবন কৃষ্ণ সাহা সম্বন্ধে? তিনি বলেছেন যে ঠাকুর ঘরে গেলে আমি তো কলা খাইনি। আপনার দলের বিধায়ক সম্বন্ধে মন্তব্য করেছেন। এবং আমি একটা কথা বলি, একটু কথা শোনার ধৈর্য রাখবেন। আমি কথা বলছি, শোনার ধৈর্য রাখুন, উত্তর দেওয়ার সাহস রাখুন। আমি প্রথমেই বলি যে এই প্রসঙ্গটা, আপনারা 11 বছর ধরে তো ক্ষমতায় আছেন, তারপরে কেন 26,000 শিক্ষকের চাকরি চলে গেল? 11 বছর ধরে ক্ষমতায় আছেন, তখনই উপলব্ধি হয়নি কেন? একজন ডাক্তারকে খুন হতে হলো। আপনাদের নেতার হতে। বলুন। আমি বলতে চাইছি যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে 400 সংখ্যা নিয়ে আসন নিয়ে আসার দাবি যারা করেছিল, বাস্তবে যখন তারা দেখলো যে 240-এ থেমে গেল, তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। প্ল্যান এ কি? বহু রাজ্যে, আমরা হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির ক্ষেত্রে দেখলাম যে ভুতুরে ভোটার বাড়িয়ে দাও।
এবং সেটা যখন নজরে আসলো এবং সেটা যখন চিহ্নিত হলো, এটা আবার দেখুন, আবার মিথ্যে কথা বলছেন। যার রিপোর্টের উপরে মিথ্যে আপনি ভিত্তি করে বলছেন সঞ্জয় কুমার, সেই সঞ্জয় কুমার নিজে ক্ষমা চেয়েছেন। কেন আপনারা হল আপনারা ইলেকশন কমিশন তো চ্যালেঞ্জ দিয়েছেন, কেন আপনারা হল আমি আসবো দীপ্তার সাথে আসবো দীপ্তার সাথে দীপ্তার সাথে আসবো দীপ্তার সাথে আসবো পর্যন্ত প্রশ্ন তুলছে কেন প্রাপ্তবয়স্ক দীপ্তার সাথে আসবো, তোমার কাছে আসবো, তোমার কাছে আসবো, সুপ্রিম কোর্ট কোনো প্রশ্ন করেনি। দীপ্তার সাথে আসবো তোমার কাছে। বিরোধী রাজনৈতিক দলগুলোকে সুপ্রিম কোর্ট কোনো দীপ্তার প্রশ্ন সাথে করেনি। আসবো, তুমি দাঁড়াও, বলতে দাও। ফেলে দেওয়ার চেষ্টা করছে এবং এবং এই শঙ্কায় তারা ভুগছে। বিহারের নির্বাচনের আগে বিশেষ করে এই শঙ্কায় ভুগছে, কারণ বিহারের নির্বাচনে ফল যদি বিজেপির অনুকূলে না যায় তাহলে কেন্দ্রের সরকারটাই থাকবে না। এই শঙ্কা থেকে একের ওই পর এক আশার এবং বছর এই চাষা SIR ওরকম আশা নিয়ে আপনারা বছর বছর বসে থাকুন, আশা পূর্ণ হবে না। এসআইআর থেকে চোখ ঘোরানোর জন্য আরে এসআইআর থেকে চোখ কেন ঘোরাবো? এসআইআর হবে, 4 জন সাসপেন্ড হয়েছে। যদি সরকার পশ্চিমবঙ্গ আমি আসবো, দীপ্তার সাথে আসবো, সাসপেন্ড হবে। দীপ্তার সাথে আসবো। কখনোই আপনারা এই সঙ্গে এসআইআর হবে হবে হবে, আপনারা আটকাতে পারবেন না। সম্রাট বলুন, আপনি বলুন। দীপ্তার সাথে আমি আসবো এক এক করে। আমি বলছি বিহারের নির্বাচনের আগে হঠাৎ করে এসআইআর এর প্রয়োজন পড়লো এবং এসআইআর এর প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে একের পর এক ভুল তথ্য, মিথ্যে তথ্য নির্বাচন কমিশন দিচ্ছে। প্রশ্ন হলো কেন বিহারের নির্বাচনের আগে প্রয়োজন বিহার পড়লো? নিয়ে পরে ভাববেন। কারণ বিহারের নির্বাচনে আপনি পশ্চিমবঙ্গের তৃণমূলের ভয়টা ব্যাখ্যা করুন। 10 নম্বরের প্রশ্ন, বিহারের নির্বাচনে ফলাফল যদি বিজেপির পক্ষে না যায় তাহলে কেন্দ্রের সরকারটাই থাকবে না এবং এসআইআর নিয়ে যখন সারা ভারতবর্ষে লেজে গোবরে হচ্ছে কেন্দ্রের সরকার, তৃণমূলের এখন শঙ্কা তাহলে যে বিহারের ভোটে যদি বিজেপি জিতে যায় তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার থাকবে না, এটা তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূলের শঙ্কা। শঙ্কা নয়, শঙ্কাতে রয়েছে। না, আমি সম্রাট যে প্রশ্নটা শুরুতেই করলাম, আমি যদি কিছুই না করি তাহলে আমাকে ফাঁসানোর বিষয়টা তো মানে একটা বড় সড়ো ব্যাপার। সেক্ষেত্রে যারা ফাঁসাচ্ছে তাদেরও ফেঁসে যাওয়ার একটা বিষয় থাকে। হ্যাঁ, অবশ্যই থাকে। আপনি যদি রিসেন্ট পাস্টে যে সিবিআই ইডি যাদেরকে গ্রেফতার করেছে, যাদেরকে বলেছে প্রথম কথা কি প্রভাবশালী বলে আটকে রাখা, এবং সেক্ষেত্রে কারোর বিরুদ্ধে এখনো পর্যন্ত সম্রাটদা আমার প্রশ্ন যে কোনো ভিত্তি ছাড়া কি অ্যাবি আটকে রাখা যায় এভাবে? আমাদের সাধারণ মানুষকে যায়। সম্রাটদা, অন্তত আজকে যে ঘটনা ঘটলো, জীবনকৃষ্ণ সাহার যে ঘটনা ঘটছে, তাতে সাধারণ মানুষের মধ্যে এইটুকু অন্তত আপনারা দুজনেই মানবেন যে টাকা থাকলে, ক্ষমতা থাকলে সব কিছু হয়। অন্তত সাধারণ মানুষের এই আফসোসটা, এই হতাশাটা কিন্তু প্রকট হচ্ছে, অন্তত যা চলছে চারিদিকে। এবার আমাকে বলুন যে শুধু প্রভাবশালী তাদেরকে এমনি আটকে রাখা যায় যদি কোনো রকম কোনো অপরাধের ভিত্তি না থাকে? হ্যাঁ, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যে সালটা 1977, তারিখটা 3রা অক্টোবর। গ্রেপ্তার করা হয়েছিল ভারতবর্ষের মুক্তিসূর্য ইন্দিরা গান্ধীকে। তার বিরুদ্ধে 137টা মামলা আনা হয়েছিল। সব থেকে বড় অভিযোগটা তার বিরুদ্ধে ছিল যে তিনি ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করছেন, এবং সব থেকে লঘু মামলাটা তার বিরুদ্ধে ছিল যে তিনি শিলচরে মুরগি চুরি করেছেন। আপনি এর পরেও বিশ্বাস করেন না যে এইভাবেও গ্রেপ্তার করা যায়, এইভাবেও সেই সময় ইন্দিরা গান্ধীকে তিহার জেলে পাঠানো গেছিল? তার মানে আজকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যেখানে সিবিআই কে কখনো তোতা পাখি, কখনো যখন আপনারা সেই সরকারের শরিক ছিলেন 2012 সালে। সিবিআই তোতা পাখি আজকে বলেনি, 2012 সালে বলেছে। সেই সরকারে আপনারা ছিলেন, আপনি ভুয়া মামলার উদাহরণ দিচ্ছেন। আপনাকে আমি বলি 2006 সালে আপনার মমতা ব্যানার্জি সেই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। সাধ্বী প্রজ্ঞা এবং কর্নেল পুরোহিতের নামে ভুয়া অভিযোগ এনেছিলেন, একটা অভিযোগও প্রমাণ করতে পারেননি দীর্ঘ 8 বছরে। আজকে তারা কোর্ট থেকে মুক্তি পেয়েছেন। ভুয়া অভিযোগ আপনারা আনেন। আজকে আপনাদের নেতা অনুব্রত মণ্ডল তিনি ওপেন ক্যামেরার সামনে প্রকাশ্যে দাঁড়িয়ে বলেন গাঁজা কেস দিয়ে দে। ভুয়া অভিযোগটা আপনাদের বিশেষত্ব, আপনারা এটাতে
পারদর্শিতা অর্জন করেছেন। ভুয়ো অভিযোগের আপনাদের ভুয়ো অভিযোগের যে হাজার হাজার মানুষের পশ্চিমবাংলার জীবন নষ্ট হয়ে গেছে, ওইসব নীতি নৈতিকতার পাঠ শেখাতে আসবেন না। আজকে 2008 থেকে আচ্ছা 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 আমার সময় প্রায় শেষ, আমার সময় প্রায় শেষ, ঠিক আছে? 30 সেকেন্ড করে বলবেন, কেউ প্লিজ ইন্টারাপ্ট করবেন না। সম্রাট দা 30 সেকেন্ড, তারপর দীপ্তসদার কাছে আসবো। 30 সেকেন্ড। আমি প্রথমেই বলি যে এইটা বিজেপি এসআইআর থেকে চোখ ঘোরানোর জন্য করেছে, 1। 2 হচ্ছে বিজেপি সরকার ভেঙে ফেলার ক্ষেত্রে MA PhD করে ফেলেছে। এই যে একটা প্রশ্ন করছিলেন না বিজেপির মুখপাত্র, যে যদি মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয় তাহলে কি সরকার চলবে না? হ্যাঁ, চলতে পারে। সেক্ষেত্রে বিজেপি তাদের MA PhD যেভাবে করেছে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করবে। মুখ্যমন্ত্রীর পদ ফাঁকা হলে অনেকজন দাবিদার তৈরি হয় এবং সেই দাবিটাকে তৈরি করে, এবং তার সঙ্গে এইটাও যে একই সঙ্গে বিরোধী দলের সাংসদ বিধায়কদের কেনার প্রচেষ্টা আবার নতুন করে ত্বরান্বিত করার জন্য, এবং সর্বোপরি এই আইনটা পাস হবে না জেনেও এসআইআর থেকে চোখ ঘোরানোর জন্য বিজেপিটা আচ্ছা, একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করার হাতিয়ার হিসেবে। দীপ্তসদা, না, প্রথম কথা, তৃণমূলের মুখপাত্র স্বীকার করে নিলেন যে তিনি তৃণমূলের সাংসদ বিধায়কদের উপরে ভরসা করেন না, সেই জন্যই মনে করেন যে মমতা ব্যানার্জি জেলে চলে গেলে তৃণমূল দলটা থাকবে না। ধন্যবাদ এই সত্যতা স্বীকার করে নেওয়ার জন্য, ধন্যবাদ। দ্বিতীয় কথা, মমতা ব্যানার্জি তিনি যখন কেন্দ্রের সরকারে ছিলেন, একের পর এক দুর্নীতি হয়েছে, 2G স্পেকট্রাম কেলেঙ্কারি, কোল কেলেঙ্কারি, তখন মমতা ব্যানার্জি কোথায় ছিলেন? তখন কেন তিনি কথা বলেননি? তিনি নিজে যখন রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছেন, একের পর এক নিয়োগ দুর্নীতি হয়েছে, রেশন দুর্নীতি হয়েছে, 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, তখন কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ সম্রাট দা, অনেক ধন্যবাদ দীপ্তসদা। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।